নমস্কার, সকলকে স্বাগত জানাই ওয়েলনেস আনপ্লাগডের দ্বিতীয় এপিসোডে। আজকে আমার সাথে রয়েছেন বিশিষ্ট অনকোলজিস্ট ডক্টর সায়ন দাশগুপ্ত। নমস্কার স্যার, আমাদের শোতে আপনাকে স্বাগত। এখনকার দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণত ক্যান্সারের হার বা ক্যান্সারের কেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। তো প্রথমেই জিজ্ঞেস করে নেব, ক্যান্সার জিনিসটা অ্যাকচুয়ালি কী? ক্যান্সার জিনিসটা হচ্ছে মানে অ্যাবনর্মাল অর আননেসেসারি সেল ডিভিশন। সেল মানে কোষ, মানে কোষের অ্যাবনর্মাল বিভাজন, এক্সেসিভ বিভাজন। নর্মালি কী হয়, একটা সেল থেকে একটা টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে অর্গান এবং অর্গান থেকে সিস্টেম। এবার সেলের যে সার্ভাইভাল, একটা সেলের নির্দিষ্ট সার্ভাইভাল টাইম থাকে, সেই সার্ভাইভাল টাইমের মধ্যে সেলটা তার কাজ করে। এবার এটা নির্ভর করে সেলের নিউক্লিয়াসের উপর। এবার নিউক্লিয়াস থেকে সিগন্যাল দেয় যে এই কাজটা করতে হবে, তখন সেল সেই কাজটা করছে। এবার যদি কখনো সেই মানে নিউক্লিয়াসের নর্মাল যে ওকে সিগন্যালটা পাঠাচ্ছে ওটা অ্যাবনর্মাল হয়ে যায়, মানে কোনো কারণে অ্যাবনর্মাল সিগন্যাল আসছে সেলের মধ্যে, তো সেল তখন কী করে না, তখন সেল যে নর্মাল যে তার সাইকেলটা, যে সেল থেকে সেল ডিস্ট্রাকশন হচ্ছে, সেল যখন কাজ পুড়িয়ে যাবে ও তো ডিস্ট্রাকশন হয়ে যায়, বা তখন কি হচ্ছে না, সেলে অ্যাবনর্মাল ডিভিশন হচ্ছে। এই অ্যাবনর্মাল ডিভিশন হতে হতে সেলগুলো কী করে একটা লাম্প, বা যেটাকে সাধারণ কথা বলে টিউমার। সব ধরনের যে লাম্পই ক্যান্সার হবে সেটা না, কোনো লাম্পকে যখনই আমরা কোনো লাম্প হচ্ছে, সেই লাম্পটাকে আমরা এফএনএসি বা বায়োপসি প্যাথোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে আমরা এফএনএসি বা বায়োপসি করছি, এবং তখন তার থেকেই আমরা জানতে পারছি যেটা ক্যান্সারাস না নন ক্যান্সারাস। আচ্ছা স্যার, আমরা কি সিমটম দেখতে পাই ক্যান্সার হলে? ক্যান্সারের হলে যেমন ধরুন বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন সিমটম হয়। এছাড়া অনেক সময় হচ্ছে কি যখন ক্যান্সার ধরা পড়ছে তখন তো একটা সিমটম হয়। ক্যান্সার ধরা পড়ার আগেও অনেক মানুষের অনেক রকম সিমটমস হতে পারে, যেটা হচ্ছে ক্যান্সার সাসপেক্টের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। যেমন ধরুন কারুর হচ্ছে অনেকদিন নর্মাল যে ওজন, তার তুলনায় অনেকটা ওজন কমে গেল। নর্মালি কী হয় না, ওইটা কারুর ওজন যদি হয় 70 কেজি, তার তো এবার সেই ধরুন এক্সারসাইজ করে ওজন কমাতেই পারে, 65 কেজি বা 60 কেজি করতেই পারে। এটা হয়তো 2-3 মাসে হলো, কিন্তু সেটা যে ক্যান্সারের সেই ওয়েট লস আলাদা ব্যাপার। আর এই ওয়েট লস ক্যান্সার ইনডিউসড ওয়েট লস কারোর ওজন ধরুন 60 কেজি আছে, তার হঠাৎ করে 2 মাসে বা 1 মাসের মধ্যে ম্যাসিভ ওয়েট লস হলো, 60 থেকে 30 কেজি হয়ে গেল, বা আরও ওজনটা কমে গেল। সেটা কিন্তু একটা সাসপেক্ট, যে এত কম টাইমের মধ্যে এত ওয়েট লস, এটা কিন্তু একটা বড় ধরনের বা একটা ক্যান্সার সাসপেক্ট করা বড় একটা এক্সাম্পল। আরেকটা কী হতে পারে না, কোনো পেশেন্টের হঠাৎ করে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি অ্যানিমিয়া, সেটা যদি হঠাৎ করে অ্যানিমিয়া অনেক কারণে হতে পারে, কিন্তু ধরুন কারো কোনো ব্লিডিং ডিসঅর্ডার বা কোনো কিছু নেই, কোনো রোগ নেই, কিন্তু হঠাৎ করে তার হিমোগ্লোবিন হয়তো 7, 8 এবং 6 এরকম হলো, সেক্ষেত্রেও আমরা ক্যান্সার যে হবেই সেরকম না, এটা আমরা সাসপেক্ট করতে পারি যে একটা ক্যান্সার হওয়ার চান্স হলেও থাকতে পারে, যে এত ম্যাসিভলি যে রক্তটা কমে গেল, রক্তাল্পতা হয়ে গেল। ঠিক আছে। আর একটা হচ্ছে পায়খানার সাথে রক্ত পড়া। পায়খানার সাথে রক্ত কিন্তু অনেক কারণে পড়তে পারে। হ্যাঁ, সেটা হতে পারে পাইলস হতে পারে, ফিশার বা ফিস্টুলাতে আমাদের রক্ত পড়ে। কিন্তু সেই রক্ত পড়ার সাথে সাথে যদি আমাদের অল্টারনেট অফ বাওয়েল হ্যাবিটস, ধরুন আমাদের নর্মালি কি হচ্ছে, কারোর নর্মাল যে আমরা বাওয়েল হ্যাবিটস, কারোর হচ্ছে কি 1 সপ্তাহ ডায়রিয়া হচ্ছে, 1 সপ্তাহ কনস্টিপেশন হচ্ছে, বা কনস্টিপেশন এমন হচ্ছে কোষ্ঠকাঠিন্য 6 দিন ধরে করে পায়খানা হচ্ছেই না। তো সেই ধরনের যে সিমটমসগুলো হতে পারে সেগুলো কিন্তু ক্যান্সার সাসপেক্ট করতে পারে। বা আরেকটা জিনিস হচ্ছে, কারোর ধরুন জন্ডিস আছে, এবং সেক্ষেত্রে জন্ডিস তো এমনি কারণেও হতে পারে, কিন্তু ম্যাসিভ অবস্ট্রাকটিভ জন্ডিস, বিলিরুবিন হয়ে গেল রেজড, হয়তো আপনার 10-20 এরকম, পুরো সারা গা হলুদ হয়ে গেল। তো সেটা কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস মেনলি মিনস টুয়ার্ডস দ্য গলব্লাডার ক্যান্সার বা বাইল ডাক্ট ক্যান্সার। ঠিক আছে। এবং এইগুলো থেকে হতে পারে। এবং ব্রেস্ট লাম্প, যেরকম কারোর ব্রেস্ট লাম্প আছে, হ্যাঁ, ব্রেস্ট লাম্প তো এমনি আমরা বেনাইন ব্রেস্ট লাম্পও হতে পারে, কিন্তু সেই ব্রেস্ট লাম্পের সাথে ব্রেস্টে আলসারেশন হচ্ছে, ব্রেস্টের নডিউলস হচ্ছে, হ্যাঁ, ব্রেস্ট থেকে অনেক সময় নিপল এরিওরা কমপ্লেক্স থেকে আলসারেশন হয়ে রক্ত পড়ছে। তো সেইগুলো কিন্তু এরা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা আইডিয়াল এক্সাম্পল। ঠিক আছে। আর এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। ধরুন সার্ভাইকাল ক্যান্সার কি ধরুন অ্যাবনর্মালি আপনার কোনো জিনিস হচ্ছে, যে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে সার্ভাইক্স থেকে, বা অনেক সময় পোস্ট মেনোপজাল ব্লিডিং। এই পোস্ট মেনোপজাল ব্লিডিং, যেটা মেনোপজ হয়ে গেছে তবুও ব্লিডিং হচ্ছে, সেটা কিন্তু একটা খুব কনসার্ন থাকতে হবে, ইমিডিয়েট তখন ডাক্তারকে যেতে হবে, কারণ এটা কিন্তু ইমিডিয়েট কনসার্ন, আনলেস প্রুভড আদারওয়াইজ এটা কিন্তু একটা ক্যান্সার দিকে যাচ্ছে, সার্ভাইকাল বা ইউটেরাস, জরায়ু বা জরায়ু মুখ, ইউটেরাস বা সার্ভাইকাল ক্যান্সারের দিকে যাচ্ছে।
এছাড়া আরও অনেক সিমটমস যেমন অনেক সময় লিম্ফ নোড অনেক ম্যাসিভ আর জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি হতে পারে। এছাড়া আরও অনেক সিমটমস দেখা যেতে পারে। তো স্যার সিমটমগুলো তো আমরা জানলাম, তার সাথে জিজ্ঞেস করে নেব অনেক সময় সিমটম বা অ্যাসিমটোম্যাটিক অনেক সময় ক্যান্সার হতে পারে, সেই ক্ষেত্রে ক্যান্সার স্ক্রিনিং কতটা প্রয়োজন? হ্যাঁ, এবং আজকালকার দিনে স্ক্রিনিং, আগেকার দিনে যেটা হতো মানে আমাদের ডেভেলপ কান্ট্রি যেমন ইউরোপ বা আমেরিকাতে মানে স্ক্রিনিং পদ্ধতির সাহায্যে বিভিন্ন রকম ক্যান্সারকে জয় করা হয়েছে। যেমন ধরুন আগে ইউরোপে বা আমেরিকাতে ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সার এগুলো খুব বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ইদানিংকালে আমাদের ডেভেলপ কান্ট্রি লাইক ইন্ডিয়া বা আমাদের এশিয়ান কান্ট্রিজের তুলনায় কিন্তু ডেভেলপ কান্ট্রি লাইক ইউরোপ আমেরিকাতে কিন্তু কিছু কিছু ক্যান্সার কিন্তু অনেক পরিমাণে হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ হলো স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং মানে হচ্ছে একটা ধরুন একটা নর্মাল একটা সংখ্যা মানুষ বা পপুলেশন, সেই পপুলেশনের মধ্যে আমাদের লোকগুলো সেই পপুলেশন কার মধ্যে ক্যান্সার হওয়ার চান্স আছে সেটা আইডেন্টিফাই করা, যে সবার মধ্যেই না, যে কার মধ্যে হওয়ার চান্স আছে। যেমন ধরুন একটা আইসবার্গের আমরা টিপটাকে দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আইসবার্গের নিচে জলের তলায় কতটা আইসবার্গ ওরা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এটাও সেরকম, যে সিমটম যেটা হচ্ছে তখন সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, মানে বরফের একটা টুকরোকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জলের তলায় কতটা বরফ আছে ওটাকে বুঝতে হলে আমাদের কিন্তু স্ক্রিনিং করা অবশ্যই প্রয়োজন। ক্যান্সার হওয়ার আগেই আমরা এটা ডিটেক্ট করতে পারছি সিমটম হওয়ার আগে, এবং স্ক্রিনিং করে আমরা কিছু কিছু ক্যান্সারকে হারাতে পারি, যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার অথবা জরায়ু মুখ ক্যান্সার এবং কোলন ক্যান্সার। এবং এদের কিন্তু স্ক্রিনিং গাইডলাইন বেরিয়ে গেছে। যেমন ব্রেস্ট ক্যান্সারের গাইডলাইনে বলা হচ্ছে যে যেহেতু ব্রেস্ট ক্যান্সার আমাদের একটু মানে 40 ইয়ার্সে এভাবে হওয়ার চান্স আরও বাড়ে, মানে ওল্ডার এজে। এখন আমেরিকা বা ইউরোপিয়ান গাইডলাইনে বলা হচ্ছে যে 40 to 45 ইয়ার্স থেকে ইয়ারলি ম্যামোগ্রাফি করা উচিত। ম্যামোগ্রাফি এটা হচ্ছে একটা এক্সরে টাইপের, লো ডোজ এক্সরে দিয়ে আমাদের ব্রেস্টে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেটা আমরা সেই ম্যামোগ্রাফির মাধ্যমে দেখতে পারবো, ঠিক আছে। এবং ম্যামোগ্রাফি অ্যাকচুয়ালি আমরা বলা হয় যে 40 থেকে 45 ইয়ারলি ওম্যানদের ইয়ারলি করা উচিত, এবং আনটিল যে তাদের লাইফ এক্সপেক্টেন্সি ইজ মোর দ্যান 10 ইয়ার্স, মানে 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 কোনো এজ লিমিটেশন নেই, আপনি যতদিন ইচ্ছা ম্যামোগ্রাফি আপনি করতে পারেন, যদি আপনার ম্যাসেক্টমি হয়ে যাবে, ব্রেস্ট কেটে বাদ দেওয়া হয়। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সারের ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ভাবেন ক্যান্সার ছোঁয়াচে রোগ, সেই কিন্তু একদমই না, ছোঁয়াচে কোনো রোগ না। ক্যান্সার কিন্তু ইনফেকশনের মতো না, যেটা অনেক পেশেন্ট আমাকে বলে যে ক্যান্সার ছোঁয়াচে, ওর থালায় ভাত খাবো না বা ওনার থালায় গ্লাসে জল খাবো না। এটা সম্পূর্ণ মিসকনসেপশন। ক্যান্সার একদমই ছোঁয়াচে রোগ না, ঠিক আছে, এটা মাথায় ঢুকে রাখতে হবে। যেটা লোকেরা ভুল করে সেটা কি না, ক্যান্সার জেনেটিক, মানে জিন থেকে ক্যান্সারটা ছড়াচ্ছে, এবং এই জন্য স্ক্রিনিং ইম্পর্টেন্ট। মানে ধরুন কারোর ফ্যামিলি হিস্ট্রি বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে আমার ধরুন কারোর বাবা মা ভাই বোনের ক্যান্সার হয়েছে, হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি রিলেটিভের, তার কিন্তু কষাস হওয়া অবশ্যই প্রয়োজন, কারণ যেহেতু ফার্স্ট ডিগ্রি রিলেটিভে হয় তারা জিন ঘটিত, ওনারা কিন্তু চান্স থাকতে পারে, বিশেষত আর্লি এজে 40 বছরের আগে, 30 বছরে বা 20 বছরে যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে, সেইগুলো কিন্তু আরও মানে সেক্ষেত্রে জেনেটিক চান্সটা আরও বৃদ্ধি পাচ্ছে। এই জন্য বলা হচ্ছে সেই ফ্যামিলিতে যত লোক আছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, তাদের কিন্তু আরও কষাস হওয়ার প্রয়োজন, এবং আরও আর্লি ম্যামোগ্রাফি বা এমআরআই করে ব্রেস্টে, মানে 20 থেকে 25 বছর বয়স থেকেই তাদের মানে এমআরআই বা ম্যামোগ্রাফি করে তাদেরকে কষাস হতে হবে, ঠিক আছে। এবার এটা হলো ব্রেস্ট ক্যান্সারে আরও ব্রেস্ট ক্যান্সার দেখা গেছে যে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা যদি কিছু পেয়েও যাই, মানে একটা ক্যান্সার প্রুফ, তাহলে প্যানিকের প্রয়োজন নেই, কারণ একদম আর্লি স্টেজে ধরা পড়ছে। স্টেজ 1 বা স্টেজ 2তে যে কোনো ক্যান্সার যদি ধরা পড়ে, যে কোনো ব্রেস্ট বলে না, স্টেজ 1 স্টেজ 2 ধরা পড়লে কিন্তু ক্যান্সার 99% কিউরেবল, ঠিক আছে। ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে আর্লি স্টেজ, সেক্ষেত্রে সার্জারি পরে অনেক সময় কেমোথেরাপি বা রেডিওথেরাপি আবার দরকার পড়ে না, কিন্তু এটাই যদি অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, স্টেজ 3 বা স্টেজ 4-এ, তখন কিন্তু বা স্টেজ 4 যেটা মানে মেটাস্ট্যাটিক, যে অর্গানে হচ্ছে সেই অর্গান থেকে দূরের কোনো অর্গানে ছড়িয়ে পড়লো, তখন স্টেজ 4 ক্যান্সারগুলো কিন্তু অনেকাংশে মানে ট্রিটমেন্ট করা খুবই, মানে পেশেন্টকে ফিরিয়ে আনে একটু হলেও অনেক অংশেই একটু মানে কষ্টকর। তবু এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টে সেই পেশেন্টও কিছু আমরা ওভারঅল সার্ভাইভাল যেটা বৃদ্ধি করতে পারি, কিন্তু একদম ফিরিয়ে আনতে পারি না। কিন্তু স্টেজ 1 স্টেজ 2 স্ক্রিনিংয়ের মাধ্যমে আর্লি যদি ক্যান্সার ধরা পড়ে, সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে পারি, ওভারঅল সার্ভাইভাল 100%। এবং এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমাদের ডেভেলপ কান্ট্রিতে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা অনেকাংশে হ্রাস পেয়েছে কম্পেয়ার টু ইন্ডিয়া, কারণ ইন্ডিয়াতে এখনও স্ক্রিনিং প্রোগ্রাম বা স্ক্রিনিং প্রসিডিওর এখনও সেরকমভাবে চালু হয়নি, বা লোকেরা হয়তো সেই সময় অবগত নয়। এছাড়া হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা সার্ভাইকাল ক্যান্সারকে আগে থেকে মানে জানতে পারি যে
কার প্রবণতা বেশি কার প্রবণতা কম, ঠিক আছে। যে 21 বছরের পর থেকে যারা বিশেষ করে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স আছে, হ্যাঁ, কারণ সার্ভাইকাল ক্যান্সারটা একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই যে সেক্সুয়ালি অ্যাক্টিভ মানে কি কারোর ধরনের আছে, সেখানে যদি আমরা ওপেন সেক্স বা মানে উইদাউট সেক্স করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জেনাইটাল দিয়ে ছড়িয়ে পড়তে পারে অন্য অর্গানে, ঠিক অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার প্রবণতা বৃদ্ধি পায়। এবং এই জন্য বলছে যারা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে যা তাদেরকে কিন্তু অবশ্যই স্ক্রিনিং 21 ইয়ার্স থেকে চালু করা উচিত। খালি যে তাদের এমনি এবং নর্মাল ওমেনদেরও যারা 21 ইয়ার্স থেকে স্ক্রিনিং চালু করা উচিত। 3 ইয়ারলি গাইডলাইন বলছে যে 21 থেকে 30 বছর বয়সী ওমেনরা 3 ইয়ারলি তারা এই প্যাপস্মিয়ার, যেটাকে বলে প্যাপস্মিয়ার, স্ক্রিনিংয়ের হচ্ছে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ারটা কী জিনিস? কিছুই না, একদম পেনলেস প্রসিডিওর, এবং এটা 1 থেকে 2 মিনিট লাগে করতে। একটা স্পিকুলাম দিয়ে জাস্ট দেখা হয় যে আপনার যে জরায়ু মুখ বা জরায়ুর মধ্যে কোনো অ্যাবনর্মাল সেল আছে কিনা, এটা কাঠির মাধ্যমে ওই সেলটাকে বের করে আমরা মাইক্রোস্কোপে দেখি, ঠিক আছে। এটা খুবই এবং কস্টও বেশি হয় না, এবং এ থেকে আমরা প্রুভ হয়, এবং কনসিকুয়েন্টলি 3 টেস্ট যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা 5 ইয়ারলিও এটা করতে পারি। আরেকটা এবং একটা হচ্ছে HPV DNA টেস্ট, মানে যেহেতু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ছড়াচ্ছে আমাদের সার্ভাইকাল ক্যান্সারটা, ওই জন্য আমরা 5 ইয়ারলি HPV DNA টেস্টও করতে পারি, দেখার জন্য যে আমাদের এটা কতটা চান্স রয়েছে। এবং অ্যাকচুয়ালি সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং প্রসিডিওর যেটা আমরা বললাম প্যাপস্মিয়ার, এটা 65 বছর অবধি করা যায়। এবং কখন করবো না? যখন হিস্টেরেক্টমি হয়ে গেছে, মানে অলরেডি ইউটেরাসটা কেটে বাদ হয়ে গেছে, বা কারুর মানে 65 ইয়ার্স অ্যাবভ পেশেন্ট, তাদের আমরা করবো না। এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি আমরা সার্ভাইকাল ক্যান্সারকে আমরা মানে আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করি, স্টেজ 1 বা স্টেজ 2তে, সেক্ষেত্রে কিন্তু 100% কিউরেন্স সম্ভব, ঠিক আছে। তাহলে যেরকমটা আমরা আলোচনায় জানতে পারলাম যে সঠিক লাইফস্টাইল চয়েস কিন্তু আমরা যদি বেছে নিই, ক্যান্সারকে কিন্তু ইজিলি আমরা ওভারকাম করতে পারবো। এবং যদি ক্যান্সার হয়, টাইম ইজ ভেরি প্রিশিয়াস। তো দেরি না করে, কোনো টাইম নষ্ট না করে সত্তর ডাক্তারের পরামর্শ নিন এবং ট্রিটমেন্ট আন্ডারগন করুন। আজকের আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার। নমস্কার।